একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি। সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত এনসিপি, আশা বিশ্লেষকদের। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বিএনপির। নির্দিষ্ট দেশ নয়, প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ, বললেন আমির খসরু। ভোটে অনিয়মের অভিযোগ জামায়াত এনসিপির। কর্মী সমর্থকদের ওপর হামলা, অগ্নিসংযোগ বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে আর বাধা নেই। গড়িমসি হলে চ্যালেঞ্জে পড়বে বিএনপি, বলছেন বিশেষজ্ঞরা। এবং বসন্তের দিনে ভালোবাসার ছোঁয়ায় রঙিন নাগরিক জীবন। 2 দিবস ঘিরে জমজমাট ফুলের বাজার। ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন বাজারে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করছে বিএনপি। তবে বিরোধী দল হিসেবে জামায়াত এনসিপি যৌক্তিক বিরোধিতার মধ্য দিয়ে কার্যকর সংসদ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। সেই সাথে তরুণ সংসদ সদস্যরা তাদের বাকপটুতা দিয়ে সংসদীয় বিতর্ক জানিয়ে জমিয়ে তুলবে বলেও আশা করছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকার নিদর্শনও এবারের নির্বাচনের ব্যতিক্রম দিক বলে মত দিচ্ছেন রাজনৈতিক বোদ্ধারা। হোসেন জাহিদের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ। দলটির প্রতিদ্বন্দ্বী বিএনপি এখন প্রধান দলের ভূমিকায়। প্রতিদ্বন্দ্বী পাল্টে সামনে এসেছে এতদিন রাজনীতিতে পার্শ্ব চরিত্রে থাকা জামায়াত। 12 ফেব্রুয়ারি ভোটারের রায়ে 209টি আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি। 68টা আসন নিয়ে জামায়াত ও 6 আসন নিয়ে সংসদের বিরোধী পক্ষে থাকবে এনসিপি। তাদের সরব উপস্থিতি সংসদকে প্রাণোচ্ছল করবে বলে আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইন্টারেস্টিং রাজনীতি হতে পারে যদি বিরোধী দল সত্যিকারের মোটিভকে মাথায় রেখে, বিবেচনায় রেখে তারা যদি সংসদে তাদের যথাযথ ভূমিকাটা পালন করে, অর্থাৎ সরকারের ত্রুটি বিচ্যুতিগুলোকে প্রতিনিয়ত মনিটর করার চেষ্টা করে। কম বয়সের সদস্য হিসেবে এবার সংসদে যাবেন এমন সংখ্যাও চোখে পড়ার মতো। বাকযুদ্ধের সুনামও আছে তাদের। সংসদের অধিবেশন কিংবা রাজনৈতিক আন্দোলন দুই ক্ষেত্রেই তারুণ্য হবে এবারের বড় ভিন্নতা। লার্নিং বাই ডুইং যেটা, সেটা তরুণরা করবেন বলে আমি বিশ্বাস করি। তারা শিখবেন পার্লামেন্টে গিয়ে যে, কিন্তু একটা জায়গায় তাদের আশা করি তারা নিজেকে বিকিয়ে দেবেন না। জাতীয় স্বার্থে সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তকে তারা স্ক্রুটিনি করবেন, তারা প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে তারা ডিবেট করবেন। এদিকে নির্বাচনের হার জিতের সমীকরণ মেলার পর প্রার্থীদের একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ নজর কেড়েছে সবার। এটিকে ত্রয়োদশ সংসদের শুভযাত্রা হিসেবে দেখছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষকরা। এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার যেন সহিংসতা রূপ না নেয়, এই রাজনীতিতে আমরা চেয়েছিলাম। সেই রাজনীতি যদি আজকালকার এই 2026-এর সংসদ নির্বাচনের মাধ্যমে সেই রাজনীতি যদি শুরু হয়, বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাবে। বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু বাস্তব হয়ে যাবে। মানুষ প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভেঙে হাঁপ ছাড়ার জন্য। রাজনৈতিক বোদ্ধাদের অভিমত, এমন ঘটনার ভিন্ন উদাহরণ হলে রাজনীতির আগুনের দিনগুলো মিশে যাবে সদ্যজাত ঘাসের সবুজে। হোসেন জাহিদ, এখন, ঢাকা। কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্রনীতি নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাতে গুলশানে তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এমন কথাই বলেন তিনি। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের আভাস দিয়ে আমির খসরু বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না, বরং সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। গণতন্ত্রকে টেকসই করতে সংসদের ভেতর এবং বাইরে উভয় ক্ষেত্রেই
রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী করা নিয়েও কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টের পাশাপাশি ফোন আলাপে দুদেশের মানুষের শান্তি এবং উন্নয়নে পাশে থাকার কথা বলেন তিনি। অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীরাও। শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনা দূতাবাস। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পাওয়ায় বিশ্ব নেতাদের কাছ থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। জয়ী দলের পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাচ্ছেন তারা। বিজয়ী হওয়ার পর তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশের জনগণের শান্তি ও উন্নয়নে পাশে থাকার কথা বলেন মোদী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় নরেন্দ্র মোদী বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের উপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে বলে জানান মোদী। এক্স পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারেক রহমানকে ভাই সম্বোধন করে বলেন, বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা করেন তিনি। বিএনপি ও অন্যান্য দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের মানুষকে আগাম ঈদের শুভেচ্ছা জানান মমতা। বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে তার দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি। অন্যদিকে ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পেজে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বিএনপি ও তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ জানায়। বিএনপির জয়ে শুভেচ্ছা জানিয়েছে চীনা দূতাবাসও। শাহিনুর সরকার, এখন। একটি অন্তর্ভুক্তিমূলক সংসদীয় নির্বাচন এবং গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। আব্দুল আহাদের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জোরালো আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। অবশেষে 12 ফেব্রুয়ারি হল সেই কাঙ্ক্ষিত নির্বাচন। দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেখানে তীক্ষ্ণ নজর ছিল আন্তর্জাতিক মহলের। গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিএনপির জয়কে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় ম্যান্ডেট হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের এই গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় সাফল্য হিসেবে দেখছে জাতিসংঘ। Congratulate the people of Bangladesh for the holding of the elections yesterday, legislative elections and a referendum. The Secretary General, as he does often after many elections, he encourages all political stakeholders to build on the momentum so as to strengthen national cohesion, uphold the democratic norms and the rule of law, ensuring the full enjoyment of human rights by all, and protecting minorities as the country advances its transition and pursues inclusive and sustainable reform. দেশ যখন একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অন্তর্বর্তী মাধ্যমে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করে জাতিসংঘ। শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি সংস্থাটির। It's not what we expect of the government as after any election, it's what the people expect of their government. But we continue to be committed to supporting Bangladesh in its effort to build a peaceful and prosperous
future. তবে অর্জনের পাশাপাশি চ্যালেঞ্জের কথাও বলছে জাতিসংঘ। নির্বাচনের আগে সাইবার বুলিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে নারীদের নিরাপদ অংশগ্রহণে যে বাধা এসেছে তা দূর করার তাগিদ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিতের আহ্বানও এসেছে সদর দপ্তর থেকে। এখন বিশ্ব। দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হামলা বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এমন অভিযোগ করেন তিনি অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে ফলাফল শিটে ঘষা মাজা করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। কিন্তু এখন এগুলা কিসের আলামত? এখন এগুলা বন্ধ করতে হবে। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। বিএনপিকে 2/3 সমর্থন দিতে মেটিকুলাস ডিজাইনে ভোট ট্যাম্পারিং এর অভিযোগ করেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনে দলটির অবস্থান বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপিকে জাস্ট স্লাইট অ্যাবভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন, একই সাথে ভালোবাসা দিবসও। এবারের এই বসন্ত শুধু প্রকৃতির রঙে নয়, ছাপ ফেলেছে নাগরিক জীবনের আরেক উপলক্ষ ভোট আনন্দেও, যেখানে প্রত্যাশা, আলোচনা এবং অংশগ্রহণের বিভোর ছিল দেশবাসী। ভোট বসন্তের সেই গল্পই জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। ভোটের বসন্ত। ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে প্রত্যাশা, আলোচনা ও অংশগ্রহণ। পছন্দের জনপ্রতিনিধি বেছে নেওয়ার মহরণে মুখর জনপদ, যেখানে একাকার তারুণ্যের উচ্ছ্বাস। সহাবস্থানে প্রথম প্রেম, প্রথম ভোট। এর মধ্যে একটা বসন্ত খুঁজে পাচ্ছি, সো একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আমরা এবারের বসন্তকে নির্বাচনের মাঝে প্রকৃতির মধ্য দিয়ে নতুনভাবে রাঙিয়ে তুলতে চাই। এবার ভোট, বসন্ত, ভ্যালেন্টাইন তিনটা একাকার হয়ে গেছে। সুন্দর সরকার গঠন হবে যারা দেশকে নিয়েই শুধু ভাববে, নিজেদের মধ্যে যে হানাহানি, রাহাজানি এই ধরনের কোনো কিছু হবে না। সবার মধ্যে একটা আনন্দ বা উৎসব মুখর একটা পরিবেশ মানে এই ভোটের মাধ্যমে সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারার বাসন্তী আভা প্রবীণ ভোটারদের চোখে মুখেও। অনেক আনন্দ লাগতেছে। আশা করি সবকিছু সামনে ভালোই হবে, ভালোভাবেই আমরা উদযাপন করব। সবার মাঝে ফাগুন ভালোবাসা বয়ে আনুক, এই শুভকামনা। বেচাকেনি ভালো হোক, দেশটা আগায় যাক, এটাই আমরা চাই। প্রিয়তমা দেশকে
গণতন্ত্র, সহিষ্ণুতা, বৈষম্যমুক্ত এবং অসাম্প্রদায়িকতার অলঙ্কারে সাজিয়ে তোলার কাজ শুরু হোক এই বসন্তে। নয়তো অপূর্ণতার ক্ষোভ অভিযোগে আরও একটি টকবকি গ্রীষ্মের খোঁজে নামবে প্রেম ও দ্রোহের এ প্রজন্ম। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। নতুন রাজনৈতিক আবহে 2 দিবস ঘিরে উৎসবে মেতেছে নগরবাসী। রাজধানীতে বসন্ত বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের খবর জানাতে আগারগাঁ থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, আপনাকে ফাল্গুনের শুভেচ্ছা। এই যে 2 দিবস একই দিনে, বিশেষ করে ভোটের ব্যস্ততার পর কেমন উদযাপন দেখছেন মানুষের ঢাকাবাসীর? রসুন, বসন্ত ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকে। নতুন দিনের একটি মাস শুরু হচ্ছে এবং সেই নতুন দিনের সূর্য কিন্তু জানান দিচ্ছে এক নতুন মুক্তির আলোর কথা। ঠিক তাই তো বসন্তের এই প্রথম দিনে রাজধানীর আগারগাঁয়ে সমবেত সুর ও কণ্ঠসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে বসন্ত উৎসব 1432কে বরণ করে নেওয়ার এই আয়োজন। আমরা বরাবরই আসলে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই উৎসবটি আয়োজন হতে, কিন্তু যেহেতু এবার আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল এবং এই অনুষ্ঠান শুরু করার বা এই অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি কিন্তু আরো অনেক আগে থেকেই, তাই নিরাপত্তার স্বার্থেই কিন্তু এবার আসলে সেই ঐতিহ্য ধরে রেখে চারুকলার বকুলতলায় অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এখানে আয়োজন করা হয়েছে। আমরা এখানে রয়েছি এবং দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বাঙালি কিভাবে এখানে ছুটে আসছেন, সাধারণ নাগরিকরা কিভাবে ছুটে আসছেন, সকলের মনেই কিন্তু আসলে বসন্তের যে কোকিল, সেই কোকিল ডাকছে। আমরা সবসময় শুনি যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, তবে এই নাগরিক জীবনে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাক বা নাই শোনা যাক, নাগরিকদের মনে যে আসলে কোকিলের ডাক শোনা যাচ্ছে এবং সেই ডাক শুনতে পেয়ে তারাই কিন্তু আজকে এখানে ছুটে এসেছেন বরাবরের মতোই এবং সকল অশুভ শক্তিকে বিনাশ করে দিয়ে এই যে নতুন দিনের সূর্য, নতুন একটি ঋতুর সূর্য, এই সূর্য কিন্তু বাংলাদেশের একটি নতুন বার্তা বয়ে নিয়ে আসছে। আয়োজকরা তাই বলছেন এবং বলছেন যে আমরা দেখেছি এর আগে বা এই কিছুদিন আগেও যখন আসলে বিভিন্ন ধরনের উৎসবে বাধার খবর আমরা পেয়েছি, সেই জায়গা থেকে সকলে বলছেন যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন সেই উৎসব বাধাগ্রস্ত না হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে সকলে মিলে যেন একসাথে যে কোনো ধরনের উৎসব উদযাপন করতে পারে এবং সকল উৎসবের মূলেই যে আসলে সকল উৎসবের মূলে তারা যে আসলে বাঙালি, এই বাঙালি সত্তার পরিচয়টি যেন আসলে সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে যায় এই বাংলাদেশের মানুষের কাছে, সেই প্রত্যাশায় আসলে আয়োজকরা এই আয়োজনের মধ্য দিয়ে, এই বার্তা দিয়ে কিন্তু আজকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে এই বসন্ত উৎসবের আয়োজনের সবশেষ খবর। ভালোবাসা দিবস এবং ঢাকাবাসীর বসন্ত বরণের খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম। বিশ্ব ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব ঘিরে কর্মব্যস্ত শাহবাগের পাইকারি ফুলের বাজার। থরে থরে সাজানো গোলাপ, রজনীগন্ধা সহ নানা ফুলের কেনা বেচা চলে রাত ভোর। নির্বাচন সহ নানা কারণে গেল কয়েকদিন কিছুটা কম বিক্রি হলেও 2 দিবস ঘিরে বিক্রি বেড়েছে কয়েক গুণ। হাসান আল মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যে রাতে ভালোবাসা শুধু কবিতায় নয়, গোলাপ রজনীগন্ধা হয়ে ট্রাকে ট্রাকে ঢুকে পড়ে নগরের পাইকারি বাজারে। ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব ঘিরে শুক্রবার মধ্যরাতে শাহবাগে ফুলের বাজারে জমে ওঠে কেনাকাটা। গ্রাম বাংলার মাঠ থেকে ছুটে আসা রঙিন চিঠি সকাল হতেই পৌঁছে যাবে প্রিয়জনের ঠিকানায়। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক আর শ্রমিকদের ব্যস্ততায় সরগরম পুরো এলাকা। ফুলের রাজ্যে হারিয়ে উচ্ছ্বসিত আগন্তুক ক্রেতারা।
অসম্ভব ভালো লাগছে, মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি, অনেক ভালো লাগছে। ছোট বোন ফুল অনেক পছন্দ করে, তো ও একটু আগে বলতেছিল যে ওকে ফুল দেওয়ার কেউ নাই, তো আমি আমার চাচুকে না ফুল কিনতে আসছি আর চাচু ফুল কিনতে আসছে। দোকানে দোকানে সাজানো গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ নানা ফুলের সৌরভে মাতোয়ারা ক্রেতা বিক্রেতা। বসন্ত উৎসব বলেই তো কাস্টমার চারিদিকেই আছে, আর ফুলও চারিদিকে আছে। বসন্ত বেসিক্যালি তো আপনার এই ইয়েলো কালারটা বেশি চলে। দেশে চলে গেছে সব লোক, এখানে বেচা কিনে হয় না। আজকে সবাই কম বেশি ফিরছে, আজকে 50 টাকা 100 লাভ হইতেছে। গেল যে কোনো বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে জানান রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা। মালের দাম তুলনামূলক অনেক হাই, তবে দাম হিসাবে ওরকম কাস্টমার এখন আসছে না, যেটা গত বছর এই দামে আরো ভালো বিক্রি হচ্ছিল আর কি। দাম তো মোটামুটি অনেক ভালোই যাচ্ছে, অনেক দাম ফুলের। যে ফুল আমরা ধরেন 400 টাকা আটি কিনতাম, ওই ফুল এখন 1200 টাকা 2000 টাকা আটি করে চাইতেছে। বসন্তের সকালে ভালোবাসার ফুল ছড়িয়ে পড়বে রাজধানীর অলিগলিতে। মধ্যরাতের নিস্তব্ধ নগরীতে যেন ভালোবাসার পসরা সাজিয়ে জেগে আছে শাহবাগের এই পাইকারি ফুলের মার্কেট, যেখানে ঘুম নেই আছে নিঃশ্বাস ভরা গোলাপ আর রজনীগন্ধার সুঘ্রাণ। ভালোবাসা দিবস আর বসন্ত উৎসবকে কেন্দ্র করে আরও যেন প্রাণবন্ত এই পাইকারি মার্কেট। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। এদিকে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে জমজমাট যশোরের গদখালির ফুল চাষিরা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ফুলের পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, দিনের অনেকটা সময় পেরিয়ে গেছে, কেমন দেখছেন ফুল ব্যবসায়ীদের বেচা কেনা, কি বলছেন তারা? আমরা দেখেছি যে ভোর রাত থেকে যে ফুলের বিক্রি সেটি চলছে। এখানে বিভিন্নভাবে সাইকেল, ভ্যান এইভাবে কিন্তু ফুল এখানে আসছে এবং সকাল থেকেই বিক্রি তুঙ্গে রয়েছে। যদিও ভোটের কারণে গত দুদিন ফুল খুব বেশি বিক্রি হয়নি, একদিন বন্ধও ছিল এই ফুলের পাইকারি বাজার, তারপরে আমরা দেখেছি যে ফুল বিক্রি চলছে। আজকের বাজারে ফুল মোটামুটি ভালো দামেই বিক্রি হচ্ছে। যে সবচেয়ে ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি যেটি চলে গোলাপ, সেটি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা মধ্যে, এবং অন্যান্য যে ফুল রয়েছে বিশেষ করে রজনীগন্ধা বিক্রি হচ্ছে 6 থেকে 7 টাকা 8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্ল্যাডিওলাস বিক্রি হচ্ছে 9 টাকা থেকে 14 টাকা পর্যন্ত, এবং অন্যান্য যে ফুল রয়েছে সেই ফুলের দাম কিছুটা ভালো পাচ্ছেন। যদিও কৃষকরা বলছেন যে অন্যান্য সময় থেকে এই সময়টাই ফুলের দামটা বেশি পায়, কিন্তু এবছর আমরা দেখছি যে ফুলের দাম তারা কিন্তু পাচ্ছে না, এমনটি আমরা দেখছি বলছেন তারা অভিযোগ করে। যদিও ব্যবসায়ীরা যারা বলছেন যে ফুলের দাম কিছুটা ভালো রয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় বছর কিছুটা দাম কম রয়েছে। গ্ল্যাডিওলাস যে ফুলটি রয়েছে সেটি আমরা দেখছি বিক্রি হচ্ছে জারবেরা 9 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে। চন্দ্রমল্লিকা ফুলটি বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা, এবং গাধা যে ফুলটি রয়েছে সেটি 200 টাকা থেকে 400 টাকা পর্যন্ত হাজার বিক্রি হচ্ছে, এবং জিপসি আটি বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত। সব মিলে ফুলের যে বিক্রি সেটি চলছে। আজকে মূলত যে 14 ফেব্রুয়ারি যে দিবসকে কেন্দ্র করে এবং বসন্ত দিবসকে কেন্দ্র করে যে ফুল সেটি গতকালকে বিক্রি হয়েছে। আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে গেছে, এবং আজকে যে ফুলটি রয়েছে সেই ফুলটি কিন্তু স্থানীয়ভাবে যে স্থানীয় চাহিদা মেটাচ্ছে, এবং জেলার বিভিন্ন আশপাশ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে, আমরা এমনটি জানতে পেরেছি। সব মিলে সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোই ফুল আরও ভালো বিক্রি হবে এমনটি প্রত্যাশা করছেন যারা চাষি রয়েছেন তারা। তো এই ছিল এখান থেকে ফুলের বাজার থেকে আমার কাছে সর্বশেষ রওশন। ফুলের বেচাকেনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যশোরের গোদখালি থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। বরিশাল বিভাগে এবার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে বিএনপি। বিভাগের 21 আসনের 18টিতে বিজয়ী হয়েছে বিএনপি এবং জোটের প্রার্থীরা। দলের নেতারা বলছেন 31 দফাকে মূল্যায়িত করেছে বরিশাল অঞ্চলের ভোটাররা। এবার ভোটারদের আশা আকাঙ্ক্ষা পূরণের সময় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশাল বিভাগের বিভিন্ন ভোট কেন্দ্রে নারী পুরুষেরা ভোট দিয়েছেন স্বাচ্ছন্দ্যে। প্রচণ্ড রোদে দাঁড়িয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা। এবার বিভাগের 21 আসনের 18টিতে বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছে। এর মধ্যে জেলার এবং ঝালকাঠির সবগুলো আসনে জয় পেয়েছে দলটি। ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে বেশিরভাগ আসন নিশ্চিত করেছে ধানের শীষ।
এই এলাকার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটা আনুগত্য তাদের ছিল এবং এই অঞ্চলটা মূলত বিএনপি অধ্যুষিত এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী এবং সেই জন্য এটা আশ্চর্য হবার কিছু নাই যে বিএনপির এটা যে ল্যান্ডমার্ক বিজয়। সবগুলো কেন পেল না সেটা হলো আপনি বলতে পারেন, এবং সেইটা তারা যখন সুযোগ পেয়েছে সেটা তারা তাদের সেই ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বরিশালবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সে কারণেই এমন জয় বলে মনে করেন বিশ্লেষকরা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে যে কার্যকর দৃশ্যমান উদ্যোগ গ্রহণ এবং স্বাস্থ্য নীতি এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে কিছু উদ্যোগ গ্রহণ, এ সমস্ত কিছু মিলে আমি মনে করি এই অঞ্চলের মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে, যে পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটি তারেক রহমানের মধ্য দিয়ে তারা অর্জন করতে আগ্রহী। এজন্যই এই নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। বিগত সময়ে বরিশাল বিভাগের উন্নয়ন তুলনামূলক কম হয়েছে। সে কারণে ভোটারদের যথাযথ মূল্যায়নের দাবি স্থানীয়দের। বিএনপি তারা সেটা পূরণ করবে, তারা মানুষের সেই প্রত্যাশা পূরণ করার জন্য সুপরিকল্পিতভাবে কৌশলগুলি নেবে এবং প্ল্যানগুলি পরিকল্পনা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে প্রত্যাশাগুলি, এখানে সমস্যাগুলি কী, সংকটগুলি কী, এগুলিকে আইডেন্টিফাই করা এবং সকলের সম্মিলিত উদ্যোগে সেগুলিকে তারিখ দিয়ে বাস্তবায়ন করবে। এটাই মানুষের, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রত্যাশা। কিন্তু বরিশাল বিভাগে 21টি আসনে 131 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল অনুসারে এবার ভোটের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন বরিশাল অঞ্চলের বাসিন্দারা বিএনপিকে। বিজয়ী এবং বিজিতদের তফাতও কিন্তু অনেক। নতুন সরকার গঠনের পর বরিশাল অঞ্চলের বাসিন্দারা এবার উন্নয়নের জোয়ারে ভাসতে চান, এমনটাই কামনা করছেন বিএনপির কাছে তারা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। সাংগঠনিক জোন কুমিল্লা নোয়াখালীর 35টি আসনের 28টিতে জয় পেয়েছে বিএনপি। যে 3 জন স্বতন্ত্র পাশ করেছেন তারাও আবার বিএনপির বিদ্রোহী প্রার্থী। জামায়াত দলটির নায়েবে আমির ডাক্তার তাহেরের আসনটি ফিরে পেলেও আর কোনো আসনেই জয় পায়নি। 19টি আসনেই এবার নতুন মুখ সংসদে যাচ্ছে। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলগুলোর জন্য সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। সমুদ্র উপকূল ও সীমান্ত ঘেঁষা এই 6 জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর মিলিয়ে রয়েছে সংসদের মোট 35টি আসন। সাম্প্রতিক নির্বাচনে এই অঞ্চলে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি সরাসরি 28টি আসনে জয় পেয়েছে। এর বাইরে বিদ্রোহী প্রার্থীদের মাধ্যমে আরও 3টি আসন বিএনপির রাজনৈতিক বলয়েই গেছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 2টি আসন, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণসংহতি আন্দোলন 1টি করে আসনে জয় পেয়েছে। 2001 সালের পর এই প্রথম বিএনপি তাদের পুরনো আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। 35টি আসনের মধ্যে 19টিতেই নির্বাচিত হয়েছেন নতুন মুখ। এই নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক, ভোটাররা শুধু দল নয়, ব্যক্তিকেও গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন দলের শীর্ষ নেতা ও পরিচিত মুখদেরই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এই অঞ্চলের ভোটাররা। সংসদে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বরকতুল্লাহ ভুলু, আব্দুল আওয়াল মিন্টু, মনিরুল হক চৌধুরী, জয়নাল আবদিন ফারুক, রুমিন ফারহানা, এহসানুল হক মিলন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জোনায়েদ সাকি, জুলাই আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদের মতো জাতীয় রাজনীতির পরিচিত মুখ। মানুষ কিন্তু এই অঞ্চলগুলিতে উন্নয়ন চায়, তারও কিন্তু রিফ্লেকশন হচ্ছে এই দুটো আসনে। যেমন দ্বীপ যে এরিয়া হাতিয়াতে হান্নান মাসুদ সরকারি প্রচুর পরিমাণ সাহায্য সহযোগিতা এনেছেন তার নিজের ব্যক্তিগত প্রভাবের কারণে। সেখানে মানুষ কিন্তু উপকৃত হয়েছে। ওখানে নদী রক্ষা করার জন্য যে ড্যাম তৈরি করা হয়েছে, ফেরিঘাটকে উন্নয়ন করা হয়েছে, মানুষ এগুলো কিন্তু চেয়েছে। এতে করে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নতুন রাজনৈতিক বাস্তবতায়
আরও প্রভাবশালী হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার নির্বাচনে জামাত এবং বিএনপির যে ভোটের ব্যবধান সেটি কিন্তু খুব বেশি নয়, সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে এবারের ভোটটিকে তুলনা করা যায় 2001-এর নির্বাচনের সঙ্গে। সর্বশেষ 2001-এ বিএনপি সরকার গঠন করেছিল এবং সেখানে 40% ভোট বিএনপি আওয়ামী লীগের সমান সমান ছিল। 2-1টা সিট আমরা হারিয়েছি, সেটা হলো প্রার্থীর ভুলে, আইনগত জটিলতায়। আর এখানে আরও ভালো সেটা হলো চান্দিনাতে যে স্বতন্ত্র প্রার্থী, সে মূলত আমাদের দলের লোক, চান্দিনার প্রেসিডেন্ট রুমিন ফারহানা আমাদের দলের লোক। ইনশাল্লাহ তাকে সহকর্মীদেরকে, সহযোগীদেরকে একক করা যেন গেছে, এদিক দিয়ে ইতিবাচক। কিন্তু এইটা কুমিল্লার উন্নয়নে খুব কাজে লাগবে বলে আমি মনে করি। ভোটে নির্বাচিতরা তাদের দলীয় ইশতেহারে ও এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ধরে এগোবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। নির্বাচনের ছুটি শেষে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরছে কর্মমুখী মানুষ। বাড়তি চাপে কাউন্টার থেকে টিকিট না পেয়ে অন্য উপায়ে ঢাকা ফিরছেন অনেকে। বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, ছুটি শেষে মহাসড়কে কাজে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে? রওশন, আপনাকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে যারা কর্মমুখী মানুষ তারা কিন্তু মেহেরপুর থেকে ঢাকা, চিটাগাং, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ফিরতে শুরু করেছে। আমি মেহেরপুর বাস স্ট্যান্ড এলাকাতে, যেখান থেকে ঢাকার গাড়িগুলো ছেড়ে যায়, সেখানে খোঁজ খবর নিয়েছি। এখানে কিন্তু কর্মমুখী মানুষের আনাগোনা বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে, জেলার 3 উপজেলার বিভিন্ন গ্রাম থেকে যারা কর্মমুখী মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ভোট দেওয়ার উদ্দেশ্যে মেহেরপুরে এসেছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে ফিরতে শুরু করেছে। গতকাল রাত থেকেই কিন্তু পরিবহনগুলোতে ব্যাপক চাপ আমরা লক্ষ্য করেছি। আমি কয়েকজন ঢাকাগামী যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে টিকিট যেন একেবারে সোনার হরিণ। অনেকেই অনেক কষ্ট করে ঢাকায় ফিরছে, অনেকে টিকিট পেলে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত টিকিট নামের যে সোনার হরিণ সেটা এখনো পায়নি। তাই কর্মে ফেরা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছে। আমি মেহেরপুরের যারা পরিবহন কাউন্টার মাস্টার তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর থেকে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 80 থেকে 90টি বাস কিন্তু ছেড়ে যায় এবং প্রত্যেকটা বাসে 40 থেকে 42টি করে সিট রয়েছে এবং প্রত্যেকটা সিটই কিন্তু নির্বাচনের আগেই বুক হয়ে আছে। কেউ কেউ টিকিট কেটে নিয়ে গেছে, নতুন করে যারা আসছে তাদের কিন্তু টিকিট দিতে পারছে না। তবে যারা ঢাকাগামী যাত্রী বা কর্মে ফেরা মানুষজন তারা কিন্তু এই নিয়ে ব্যাপক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, মেহেরপুরে কিন্তু এবার বেশ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং মেহেরপুর 1 এবং 2 আসন মিলিয়ে এখানে প্রায় 72% ভোটার ভোট প্রয়োগ করেছে। তাই মেহেরপুর জেলার বাইরে যারা কর্মমুখী মানুষ এবং যারা শিক্ষার্থী ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বিভিন্ন কলেজে পড়াশোনা করছে, নতুন ভোটার তারাও কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে মেহেরপুরে এসেছে এবং সব মিলিয়ে কিন্তু ব্যাপক লোকজন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিতে এসেছে এবং তারা কিন্তু আজ এবং আগামীকালের মধ্যে কেউ কর্মস্থলে ফিরবে, কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরবে। তাই যাত্রীবাহী বাসগুলোতে ভিড় বাড়ছে এবং টিকিট নামে সোনার হরিণ কিন্তু অনেকেই পাচ্ছেন না। রওশন, এই ছিল মেহেরপুর থেকে কর্মমুখী এবং শিক্ষার্থীদের ভোট শেষে ফেরার সর্বশেষ পরিস্থিতি। রওশন। নির্বাচনের ছুটি শেষে এর মধ্যে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন মানুষেরা। মেহেরপুর থেকে সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জয়ী হওয়ায় রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে আর কোনো বাধাই নেই। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করায় জনগণের রায় অনুযায়ী সংস্কার করবে কিনা তা নিয়ে রয়েছে এখন প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে গড়িমসি করলে আগামীতে বিএনপিকে প্রত্যাখ্যান করবে জনগণ। তবে নির্বাচনী প্রচারণায় কথা দেয় সকল সংস্কার বাস্তবায়ন হবে বলেও আশা করছেন তারা। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল গণভোট।
নানা অপপ্রচারের বিপরীতে রাষ্ট্র সংস্কারের এই অঙ্গীকারে জনগণ রায় দেবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে সব জল্পনা কল্পনার পর বড় ব্যবধান তথা 2.5 কোটির বেশি ভোট পড়েছে হাঁ-এর পক্ষে। অর্থাৎ এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলল। এতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমার পাশাপাশি বাড়বে রাষ্ট্রপতির ক্ষমতা। নির্বাচন কমিশন, দুদক, সরকারি কর্ম কমিশনের মতো সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল, বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। হাঁ জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। কোনো একটি দলের চাওয়ার প্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে। এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি সংস্কারের প্রস্তাব। রায় অনুযায়ী উচ্চকক্ষে দলের প্রাপ্ত মোট ভোটের সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারিত হবার কথা। তবে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ এই শর্তে স্বাক্ষর করলেও দলের নির্বাচনী ইশতেহারে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন নির্ধারিত করার কথা বলেছে বিএনপি। একইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ কমিটির বিষয়ে নোট অফ ডিসেন্ট দিলেও তা বাস্তবায়নের বিষয়ে ইশতেহারে পরিষ্কার করেনি বিএনপি। এখন প্রশ্ন উঠেছে, গণভোটে হাঁ জয়ী হওয়ার পরও বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া বিষয়গুলোতে সংস্কার আনবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, এসব না মানলে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। যে প্রতিশ্রুতিগুলো বড় দল দিয়েছিলেন ওই সময়, এবং বিশেষ করে যেগুলোতে পুরোপুরি একমত হওয়া যায়নি, সেগুলোর ব্যাপারে যারা যদি অনাগ্রহী হয়ে পড়েন তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে যে তার এখন এই বিষয়ে আগ্রহ নাই। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্নাতারা নাজনীনের মতে, গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় হওয়ায় নোট অফ ডিসেন্টের গুরুত্ব আর থাকলো না। নোট অফ ডিসেন্ট খুব যে গুরুত্বপূর্ণ জিনিস তা না। নোট অফ ডিসেন্ট যে কোনো সময় তুলে নেওয়া যায়। তারেক রহমান যেরকম হাঁ জয়যুক্ত করুন আপনারা এটা বলেছেন, তখন আশা করা যে পুরাটা নিয়েই উনি হাঁ বলেছেন, কোনো পার্শিয়াল অংশ বা কিছু ওটা না। তবে বিএনপি সংস্কার ইস্যুতে গড়িমসি করলে জনগণ আগামী নির্বাচনে জবাব দেবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের তো এখন ইয়াং ভোটার অনেক বেশি, এবং তাদের ভোটে কিন্তু হচ্ছে তারেক রহমান উঠে আসছেন বা বিএনপি উঠে আসছে। তারা যদি বিএনপি যদি এটাকে থেকে পিছিয়ে যায় বা কোনোটা থেকে উজ্জ্বল করে, আগামী ইলেকশন তো আছে সামনে। হ্যাঁ ভোটে বড় ম্যান্ডেট পাওয়া এবং যে দল সরকার গঠন করতে পারছেন তাদের বড় আকারে জনসম্মতি পাওয়া সংস্কার বাস্তবায়নের একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো নির্বাচন যেদিন মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, সহিংসতাও হয়েছে সর্বনিম্ন। এখন জনগণ তার দেয়া রায় অনুযায়ী কেমন রাষ্ট্র পায় সেটির ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের সফলতা, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। নওগাঁয় পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে অন্তত 5 থেকে 10 টাকা। তবে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়তি নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি মত দেখছেন, আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন, সবজির সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে এবং দাম স্বস্তির মধ্যে বলা যায় যে, তবে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত, এবং মরিচের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। এই বাজারে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে তা হচ্ছে মটরশুঁটি, 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্য যেসব সবজি রয়েছে সেগুলো 15 থেকে 40 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। দামের কথা যদি বলি, যে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকা, টমেটো এবং গাজরও একই দামে বিক্রি হচ্ছে, মূলা বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 20 থেকে 24 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি প্রতি পিস, লাউ বিক্রি হচ্ছে 25 টাকা হিসেবে, এবং সবুজ শাক, লাল শাক বা অন্য যেসব শাক রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, এবং ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 12 থেকে 15 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এবং যেহেতু মরিচের দাম বললাম যে সরবরাহ কিছুটা কমে আসার কারণে প্রতি কেজি বিক্রি হচ্ছে, অর্থাৎ আগে 90 টাকা ছিল, এখন সেটি বেড়ে বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকা পর্যন্ত। এটি পাইকারি একটি সবজির বাজারে। এই বাজারটি ভোরের আলো ফোটার পর শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন, এবং পাশেই যেহেতু খুচরা বাজার রয়েছে, যেহেতু এই পাইকারি বাজারে যদি সবজির দাম কমে বা বাড়ে তাহলে
খুচরা বাজারে এর প্রভাব লক্ষ্য করা যায়। এখন যেহেতু সবজির বাজার কম রয়েছে এবং স্বস্তি রয়েছে, যার কারণে ক্রেতাদের মাঝে বেশ স্বস্তি ফিরেছে বলে বলা যায়। তবে কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে এখন শীতকাল মৌসুম এবং শেষ মৌসুম, আবহাওয়া অনেকটা ভালো আছে, যার কারণে ফুল ভালো থাকার কারণে খেতে সবজির উৎপাদন বেশি হচ্ছে। আর উৎপাদন বেশি হওয়ার কারণে হাট বাজারগুলোতে সবজির সরবরাহ বেড়েছে এবং দাম স্বস্তির মধ্যে রয়েছে। তবে তাদের যেহেতু দাম কিছুটা কম রয়েছে, তাদের লাভের পরিমাণ একটু কম রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। যদিও উৎপাদন বেশি হচ্ছে, উৎপাদনের কারণে তারা সেই লাভটা পুষিয়ে নিতে পারছেন বলে জানিয়েছেন। আর এই আশপাশের যেসব খুচরা বাজার রয়েছে, বিশেষ করে সি অফিস, তারপরে হচ্ছে এই মুক্তি মোড়ে সাহেব বাজার সহ বিভিন্ন এলাকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা এই নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে তারা এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে তারা কিছুটা লাভে বিক্রি করেন। এবং বলা যায় যে এখন সবজির মৌসুম কিছুদিন পর শেষ হবে এবং তারপরে আবার দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। নওগাঁর বাজারগুলোতে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এবার জানাবো দেশের বাইরের খবর। ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈঠকের পর দুদেশের উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। ট্রাম্প আরও বলেন, তার বিশ্বাস দুদেশের মধ্যে এই আলোচনা ফলপ্রসূ হবে। তবে চুক্তিতে রাজি না হলে তা ইরানের জন্য মোটেই ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি, সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামায়াত এনসিপি, আশা বিশ্লেষকদের। পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বিএনপির, নির্দিষ্ট দেশ নয়, প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ, বললেন আমির খসরু। ভোটে অনিয়মের অভিযোগ জামায়াত এনসিপির, কর্মী সমর্থকদের ওপর হামলা অগ্নিসংযোগ বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে বাধা নেই, পরিমর্শ হলে চ্যালেঞ্জে পড়বে বিএনপি, বলছেন বিশেষজ্ঞরা। এবং বসন্তের দিনে ভালোবাসার ছোঁয়ায় রঙিন নাগরিক জীবন, 2 দিবস ঘিরে জমজমাট ফুলের বাজার। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।